তো এবারে ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস। এখান থেকে মহান স্বাধীনতা যুদ্ধের কিন্তু অনেক মুক্তিযুদ্ধের সংগঠক থেকে শুরু করে এখানকার অনেক প্রথিতযশা আইনজীবী শহীদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আছি আপনাদের সাথে। আইনজীবীর সাথে আলাপনের 17তম পর্বে আজকে আমার সাথে অতিথি হিসেবে থাকছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তরুণ মেধাবী প্রতিভাবান আইনজীবী অ্যাডভোকেট সম্যক দৃষ্টি বড়ুয়া। অ্যাডভোকেট সম্যক দৃষ্টি বড়ুয়া 2016 সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আইনজীবীর সাথে আলাপন পর্বে আমরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আইনি মতামত নিয়ে থাকি, সেই সাথে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কোনো অসুবিধার মধ্যে পড়ছি কিনা সেই ব্যাপারে আমরা আলাপ করে থাকি। তৃতীয়ত, কক্সবাজার যেহেতু সারা বাংলাদেশের কাছে আলোচিত একটি জেলা, সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি থাকে কক্সবাজার জেলার দিকে, সুতরাং কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতিকে সারা বাংলাদেশের কাছে আরো সমৃদ্ধ করার জন্য কি কি খাতে পদক্ষেপ নেওয়া জরুরি সেই বিষয়ে আমরা আলাপ এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে আমরা মতামত নিয়ে থাকি। সেই সাথে সমসাময়িক বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে যিনি আমাদের অতিথি রয়েছেন তার কাছ থেকে আমরা বিভিন্ন বিষয়ে আমরা মতামত নিব। আজকে যিনি আমাদের অতিথি রয়েছেন তার কাছ থেকে আমি শুরুতেই জানতে চাইব যে তিনি আমাদের কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে তালিকাভুক্ত হয়েছেন প্রায় 10 বছর হয়েছে। এই 10 বছরে দীর্ঘ আইন পেশায় আপনার পূর্ণতা তো প্রাপ্তি কতটুকু এবং অপ্রাপ্তি বা কতটুকু? ধন্যবাদ সঞ্চালক বিজ্ঞ অ্যাডভোকেট সোহান সাহেব। আমার পেশাগত জীবনে যে 10 বছর চলছে, এখানে আসলে পূর্ণতার অপূর্ণতার মানদণ্ড নিরূপণ করতে গেলে আমি বলবো অপূর্ণতার মাপকাঠিটাই একটু সামনের দিকে যাবে, পূর্ণতা আমার খুব বেশি আসেনি। এটির প্রধান কারণ হচ্ছে অধস্তন আদালতে আমরা যারা প্র্যাকটিস করে যাচ্ছি আমাদেরকে প্রতিনিয়ত খুব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হয়। তো সবসময় তার ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখা যায় না, তাই বলবো যে 10 বছরের ছোট জার্নিতে আমার অপূর্ণতার ভারটাই একটু বেশি, আসলে এখনো পূর্ণ হতে পারিনি। আর যে আমাদের এই মামলা পরিচালনা করতে গিয়ে কোন বিষয়টি আপনাকে, যেহেতু আইন পেশা একটি মহান পেশা, এই আইন পেশা পরিচালনা করতে গিয়ে কোন বিষয়টি আপনাকে আনন্দিত করেছে আর কোন বিষয়টি আপনাকে কষ্ট দিয়েছে বলে মনে করেন? এটা আসলে চমৎকার একটা প্রশ্ন। খুব সংক্ষিপ্ত করে বলা যায় যে যদি ফৌজদারিতে প্র্যাকটিস করি তাহলে আসামির খালাস আর শাস্তি, আর যদি দেওয়ানি মোকদ্দমায় আমরা প্র্যাকটিসে যাই তাহলে একটা মামলায় পরিপূর্ণ রায় ডিগ্রি পাওয়া, অথবা মামলাটি রায় ডিগ্রির বিরুদ্ধে অর্থাৎ সপক্ষের যেই আবেদনটি সেটি গৃহীত হলেই আমরা আইনজীবী হিসেবে আনন্দিত হতে পারি। এখন আমাদের আপনার প্রশ্ন ব্যক্তিগত পর্যায়ে চলে এসেছে যে আমাকে কতটুকু উদ্বেলিত করেছে আর কতটুকু কষ্ট দিয়েছে। সামগ্রিক প্রশ্ন এটা, আইনজীবীদের জন্য একই প্রশ্ন যে তাদের কোন বিষয়টা আনন্দিত করে আর কোন বিষয়টা সবচেয়ে আনন্দিত হই যখন কোনো ক্লায়েন্টকে তার মামলার দায় হতে খালাস করাতে পারি, তার বিচার করবে সাবলীলভাবে অংশগ্রহণ করতে পারি এবং তার সমস্ত মামলা শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত অর্থাৎ ইনভেস্টিগেশন থেকে শুরু করে ট্রায়াল থেকে জাজমেন্ট থেকে একেবারে পোস্ট ট্রায়াল অবধি যদি কোনো ক্লায়েন্টের সাথে থাকা যায়, এটি একজন আইনজীবী হিসেবে আমরা খুব আনন্দিত হই। আর যেটি কষ্টের একটি কারণ সেটি হচ্ছে যে একটি মামলা আমার কাছে আসলো, আমি আসামিটাকে কেবলমাত্র বেল করালাম, কিন্তু ট্রায়াল স্টেজে গিয়ে উনি অন্য কোথাও চলে গিয়ে ওখানে আবার ক্ষতিগ্রস্ত হয় আমার কাছে চলে আসলেন, তখন দেখা যাচ্ছে আসলে ওই ক্লায়েন্টকে সার্জারি করার কোনো স্কোপ নেই, পোস্টমর্টমই করতে হয়। এটা আমার জন্য খুব কষ্টের একটি ব্যাপার। অবশ্যই আমরা যারা আইনজীবী রয়েছি তাদের জন্য কোন কোন বিষয়টা আনন্দের কোন বিষয়টা কষ্টের এটা নির্ধারণ করা এটাও একটা কঠিন ব্যাপার।
ধন্যবাদ আজকের অতিথিকে। এবং আমার দ্বিতীয় যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে, আমরা প্রায় সময় আমাদের সাধারণ বিচার প্রার্থীদের প্রশ্ন এবং পেপার পত্রিকাতেও আমরা পড়ে থাকি যে যখন নেতারা রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেন তখন বলেন যে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়েছে। তো মামলা তো আমরা জানি অনেক প্রকারভেদ আছে, অর্থাৎ চুরির মামলা, ডাকাতির মামলা, ফৌজদারি দণ্ডবিধির কোনো অপরাধ যেটা আমরা দণ্ডবিধিতে উল্লেখ আছে বা সংশ্লিষ্ট বিভিন্ন স্পেশাল লগুলোতে যেগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। তো রাজনৈতিক মামলা বলে কোনো আইন তো নেই। তো সুতরাং রাজনৈতিক মামলা বলতে কি বোঝায় মূলত? কঠিনতম একটি প্রশ্ন। এটি আসলে অনেক পেছনের দিকে যেতে হবে। যেমন আমরা যদি এরশাদ সাহেবের আমল থেকে আসি তাহলে তখন দেখা যাবে যে ডিটেনশন আইনটা খুব প্রচলিত ছিল। ডিটেনশন এরপরে এসে বিএনপি গভর্নমেন্ট যখন আসলো 4 দলীয় জোট, তখন করা হলো যৌন নিরাপত্তা আইন। এরপরে আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে আইসিটি বা সাইবার ক্রাইমের যে আইনটি করা হলো। মোট 3টা আইনকে আমরা আলোকপাত করলে দেখবো এই আইনগুলোর উদ্দেশ্য কিন্তু মহৎ, উদ্দেশ্যগুলো মহৎ, কিন্তু ব্যবহার করা হচ্ছে বিরুদ্ধ মতের যেই প্রতিবাদের ভাষা সেটিকে বাকরুদ্ধ করার জন্য। তো এখানে সোজা উত্তরটা আমি এভাবে বলতে চাই যে রাজনৈতিক মামলা বলে কোনো মামলা আইনে আসলে নেই। এটি হচ্ছে আইনের অপপ্রয়োগ। আর রাজনৈতিক মামলা হিসেবে যেসব নেতাদের বিরুদ্ধে এই মামলাগুলো রুজু করা হয় তাদের বিরুদ্ধে আসলে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকার ফলে যেটি হয় কি, অস্ত্র বিস্ফোরকের মামলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে ঢালাওভাবে, এবং আইসিটির যেই বিভিন্ন ধারাগুলো অজামিনযোগ্য ওখানে দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো আসলে মূলত সংবিধানের সাথে সাংঘর্ষিক। তদুপরিও আমরা বলবো যে সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার জন্য আইনকে এভাবে অপব্যবহার করাটা উচিত নয়। আর রাজনৈতিক মামলার নামে যে অভিহিত করার যেই প্রক্রিয়াটি চলছে এটিও বন্ধ করা উচিত। এটার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, কিন্তু আইনের মধ্যে পড়ে গেলে পরে এটাকে রাজনৈতিক মামলা বলা হচ্ছে। সুতরাং রাজনৈতিক মামলা বলে কোনো কথা নেই। বিভিন্ন ফৌজদারি অপরাধে যেগুলোকে আমরা সাধারণভাবে বিচার করে থাকি, এই বিচারগুলোর প্রক্রিয়া যখন রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ আপনার কথা হচ্ছে, তখনই এটাকে রাজনৈতিক মামলা হিসেবে অভিহিত করা হয়। রাজনৈতিক মামলা বলে পৃথক কোনো মামলা। তো সুতরাং এটা আমরা এই ব্যাপারে পরিষ্কার হলাম। তৃতীয়ত, আজকের যেহেতু আমাদের এটা আইনজীবীর সাথে আলাপন পর্বটি আপনি নিশ্চয়ই জানেন যে আমরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির যারা সদস্য রয়েছে তাদের কাছ থেকে আমরা মতামত নিয়ে থাকি। প্রথম দিকে আমরা জুনিয়র রয়েছে তাদের কাছ থেকে মতামত নিয়েছি, পরবর্তীতে ধাপে ধাপে আমরা সিনিয়রের কাছেও যাচ্ছি। তো এখন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমার মনে হলো যে আমাদের কাছে বাইরের অনেক বিচার প্রার্থীরা বলে যে আপনি কি সরকারি আইনজীবী? প্রকৃত প্রস্তাবে সরকারি আইনজীবী কথাটার মানে হচ্ছে সে পার্মানেন্টলি সরকারি, অর্থাৎ সরকারি সে বেতন ভাতা পাচ্ছে, সরকারিভাবে সে রিটায়ারমেন্টে গেলে টাকা পাবে, এরকমটাই সাধারণ মানুষ মনে করে থাকে। সাধারণ বিচার প্রার্থীদের সুবিধার জন্য আপনি এইটুকু বলেন যে সরকারি আইনজীবী বলতে কি বোঝায় এবং এটা কতটুকুর জন্য, এবং সেই প্রশ্নটার উত্তর দেওয়ার পরে আমি আপনাকে পরের প্রশ্নটা করব। সরকারি আইনজীবী বলে তো আসলে কোনো কিছু কোথাও উল্লেখ নেই। সিআরপিসিতে বলুন আর সিপিসিতে বলুন, পিপি বলা হচ্ছে আর এদিকে জিপি বলা হচ্ছে, পাবলিক প্রসিকিউটর আর হচ্ছে কি গভর্নমেন্ট লিডার। তো অর্থাৎ পাবলিক প্রসিকিউটর হচ্ছে ক্রিমিনাল মামলাগুলো পরিচালনা করবেন আর গভর্নমেন্ট লিডার উনি দেওয়ানি মামলাগুলো পরিচালনা করবেন। সরকারি আইনজীবী একটা ডিউরেশন থাকে, উনি স্বল্প সময়ের জন্য নিয়োগপ্রাপ্ত হন, ওনাকে অনারিয়াম দেওয়া হয় মাত্র। ওনার ব্যাপারটা এমন না যে ওনাকে আজকে নিয়োগ দিয়ে দেওয়া হলো, অন্যান্য চাকরির মতন 30 বছর ওনার কর্মজীবনের একটা ব্যাপ্তি থাকবে, এরকমটা নয়। সরকারি আইনজীবী বলে আসলে কোনো কিছুই নেই। একটা খণ্ডকালীন সময়ের জন্য সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করাটাই একজন আইনজীবীকে যখন এই দায়িত্বটা দেওয়া হয় আমরা তখন তাকে বলতে পারি উনি রাষ্ট্রের হয়ে কাজ করছেন, সরকারের নয়, রাষ্ট্রের হয়ে কাজ করছেন। উনি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে কাজগুলো করতে হবে, একটি আদালতকে যে সহযোগিতা করতে হবে সেই সহযোগিতাগুলো উনি করছেন। তো আমি মনে করছি যে এই পাবলিক বা নর্মাল ক্লায়েন্ট গুলোর এই যে ভ্রান্ত একটা ধারণা রয়েছে এটি এটা অচিরে দূর করা উচিত। এটার প্রেক্ষিতে আমার আরেকটি প্রশ্ন আছে। অবশ্যই। সেটা হচ্ছে যেহেতু সরকার যখন পরিবর্তন হয় তখন রাজনৈতিক বিবেচনাই হোক বা দলীয় আনুগত্যের কারণে হোক, তখন দেখা যাচ্ছে যে দল ক্ষমতায় থাকে মূলত সেই দলের অনুগত যারা আছে বা সমর্থক যারা রয়েছে
তাদের কাছ থেকেই পাবলিক প্রসিকিউটর ওই নির্ধারিত গভর্নমেন্ট যতদিন থাকবে ততদিনের জন্য অ্যাপয়েন্ট করা হয় বা নির্ধারিত একটা সময়ের জন্য। এখন অথবা কিছু নিরপেক্ষ আইনজীবীকেও পাবলিক প্রসিকিউটর যদি যোগ্য হিসেবে নেওয়া দরকার হলে ওনাদেরকেও অ্যাপয়েন্ট করা হয়। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু একটা দলীয় বিবেচনার বিষয়টি এখানে চলে আসছে, তো সুতরাং নির্দিষ্ট সময় পরে পরে কি অর্থাৎ দলীয় কোনো যারা অন্য কেউ আসামি হলে তারা কোনো সুবিধা প্রাপ্ত হচ্ছে কিনা, এই বিষয়টা চিরতরে সমাধান করার জন্য অন্যান্য যেভাবে সরকারি চাকরিজীবী নিয়োগ করা হয়, রাষ্ট্র চাইলেও তো এরকম পরীক্ষার মাধ্যমে যৌক্তিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের কাছ থেকে লিখিত পরীক্ষা, ভাইবা, প্রিলিমিনারি এভাবে ধাপে ধাপে পরীক্ষা নিয়ে যোগ্য এবং দক্ষ সরকারি আইনজীবী নিয়োগ দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে সরকারি যে বেতন স্কেল রয়েছে একটি স্কেল ঠিক করে দেওয়া যেতে পারে, অথবা তার রিটায়ারমেন্টে গেলে তার যেটা দেয়া হচ্ছে পেনশন, ওই পেনশনের ব্যবস্থা করা যেতে পারে। এইভাবে যদি সরকারি আইনজীবী নিয়োগ দেওয়া হয় প্রত্যেকটি আদালতে, এটা সুফল কিংবা কুফল কি থাকতে পারে? মানে এটা কি ভালো হবে, না এটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক কি থাকতে পারে? সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এই যে আইনাঙ্গনে আজকের এই প্রশ্নটির যে আলোকে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলতে চাই। মহামান্য হাইকোর্টের 271 নং কোর্টের 2 নং বেঞ্চে একটা মামলা শুনানির সময় আমি গিয়েছিলাম, উপস্থিত ছিলাম। তো মহামান্য বিচারপতি মহোদয় বারবার নিম্ন আদালতের অ্যাপিলগুলো যখন হিয়ারিং হচ্ছিল, উনি বারবার বলছিলেন যে এখানে 342 সময় কোনো সাফাই সাক্ষী নেওয়া হয়নি কেন, এরকম কিছু প্রশ্ন ওখানে আসছিল বারবার। তো উনি এই বিষয়টা নিয়ে খুব সংক্ষুব্ধ এবং উনি বললেন যদি এখানে সাফাই সাক্ষী নেওয়া হতো তাহলে আজকে আমরা রিমেডি দিতে পারতাম আসামিকে। তো এখন দেখা যাচ্ছে আমাদের এখানে অধস্তন আদালত সমূহে যারা রাষ্ট্রের হয়ে প্রসিকিউশন পরিচালনা করেন, আমরা এখানে সাফাই সাক্ষী উত্থাপন করার ব্যাপারগুলো বা দণ্ডের বিরুদ্ধে বা খালাসের বিরুদ্ধে অ্যাপিল করার বিষয়গুলো খুব কম দেখতে পাই। এগুলো উপরের আদালতে যখন যাওয়া হয়, বিশেষ করে মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে যাওয়া হয়, তখন কিন্তু দেখা যায় কি নিম্ন আদালতের এইসব ভুল পরিক্রমা বা ভুল স্তরের জন্য যেই ন্যায্য বিচারটি আসামি বা বাদী পেতেন সেটা থেকে ওনারা বঞ্চিত হচ্ছেন। আর আপনার সাথে আমি এই একমত পোষণ করে বলবো, একটি নির্দিষ্ট বয়স সীমার পরে গিয়ে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে এই সরকারি আইনজীবী বা জিপি নিয়োগ দেওয়া হোক, সেটি সবচেয়ে ভালো হয়। রাজনৈতিক আধিপত্য বা একছত্রবাদ এটি আমলাতন্ত্রে গেলেও ক্ষতিকর, আইনাঙ্গনে আসলেও ক্ষতিকর। সুতরাং এখান থেকে বেরিয়ে আসা এখন সময়ের দাবি, এবং যারা যোগ্য তারাই সেখানে নিয়োজিত হবে, এটা অবশ্যই পরিণত ব্যাপার। যেমন আমাদের এই যে জিআর মামলাগুলো, বিশেষ করে যদি হত্যা মামলা হয়, হত্যা মামলা দেখা যাচ্ছে কি এই রাষ্ট্রপক্ষের যিনি মামলা পরিচালনা করছেন ওনার অজ্ঞানতার ফসলের জন্য কিন্তু আসামি খালাস বা যে আসামি শাস্তি পাওয়ার যোগ্য না সে শাস্তি পেয়ে যাচ্ছে। আমরা তো এটা চাচ্ছি না। রাইট। তারপরেও আজকে যিনি অতিথি তার কাছ থেকে আমরা অন্তত এই বিষয়টা আমরা পরিষ্কার হলাম যে সরকারিভাবে যদি পার্মানেন্টলি নিয়োগ করা হয় তাহলে পাবলিক প্রসিকিউটর বা গভর্নমেন্ট লিডার যেটাই হোক না কেন তারা একটা কাজ করার জন্য একটা গতি ফিরে পাবেন এবং তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার একটা আগ্রহ থাকবে। আর দ্বিতীয়ত যোগ্য এবং দক্ষ পাবলিক প্রসিকিউটর কিংবা গভর্নমেন্ট লিডার নিয়োগ হতে পারে। আমি অস্বীকার করছি না, আমি একথা অবশ্যই স্বীকার করি, দলীয় বিবেচনায় হলেও যারা সরকার পক্ষের সাময়িক সময়ের জন্য যারা পাবলিক প্রসিকিউটর কিংবা গভর্নমেন্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করছে তারা যে যোগ্যতা সম্পন্ন নন সে কথা আমি বলছি না, অবশ্যই তারা যোগ্যতা সম্পন্ন। তবে তাদের এই চাকরিটাকে যদি সরকারিভাবে বেতন স্কেলের আওতায় নিয়ে আসা যায় এবং রিটায়ারমেন্টের পরেও যদি অর্থাৎ কমপ্লিটলি গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করা হলে সেটা অবশ্যই আইনজীবীরা সেটা সুফল অবশ্যই পাবে। তো আজকের অতিথিকে অনেক ধন্যবাদ। আমি সর্বশেষ আর দুইটি প্রশ্ন করব যে আপনি জানেন যে কক্সবাজার জেলা না সারা বাংলাদেশে নবীন আইনজীবী প্রতি বছর আইনজীবী আসছেন, সেই তার ধারাবাহিকতায় কক্সবাজারে অনেকগুলো নবীন আইনজীবী এসেছেন, তাদের কাছ থেকে আপনার প্রত্যাশাটা কি? প্রশ্নটি খুবই চমৎকার। নবীন আইনজীবী শব্দটা খুবই একটু আমার কাছে রোমাঞ্চকর এবং ফ্যান্টাসির জন্ম দেয়। আমরা জানি যে কি ভারত উপমহাদেশের কনিষ্ঠতম ব্যারিস্টারের
মধ্যে দুজন আছেন, একজন হচ্ছেন পাকিস্তানের কায়েদ আজম সাহেব আর এদিকে মহাত্মা গান্ধীজি। ওনাদের বয়স তখন কিন্তু 20-এর কোটায়। ওই অল্প বয়সে যদি ওনারা ওকালতির যেই কলা কৌশল ওখানে নিজেদের একেবারে কলকাতা হাইকোর্টের মতন একটা প্রতিষ্ঠিত আইনাঙ্গনে নিজেদেরকে জাহির করতে পারেন, তাহলে আমাদের এখানে যারা এসেছেন তাদেরকে আমরা নবীন প্রবীণ বলে ভাগ করছি। এটি একটু দুঃখ দেওয়ার মতো ব্যাপার। তবুও হ্যাঁ, এখানে নবীন আইনজীবী যারা আছে তাদের কাছে আমাদের কিছু প্রত্যাশা থাকবে। সেই প্রত্যাশাগুলো হচ্ছে, প্রথমত আমরা একটু বাস্তব জ্ঞানের দিকে যাই। এখানে যারা জয়েনের পর আমি দেখতে পাই যে শুধুমাত্র ফাইলটা নিয়ে তারা দৌড়াচ্ছেন, সিনিয়র আসবেন, শুনানি করবেন, এটি একটি ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, ওনাদেরকে আমরাই ব্যবহার করছি যে আপনি অমুক কোর্টে চলে যান, কোর্ট বসলে ফোন দিন, অথবা আমরা বলছি টেম্পারেচারটা মুভ করিয়েন। এরকম কিছু লিমিট কাজের মধ্যে তাকে আমরা ফিক্স করে দিচ্ছি। তাকে কোনো বলছি না যে আপনি এতটুকু ডিএলআরটা নিয়ে আসেন, এই মামলার সাথে যেই আইনটি গ্রহণযোগ্য সেটি আপনি পরে আমাকে একটু বাংলা অনুবাদ করে দিন। আমি তাকে সেই কাজটি দিচ্ছি না, অর্থাৎ আমি তাকে সবসময় নবীন বানিয়ে রাখতে চাই। তা আমি বলবো যে নবীন আইনজীবীদেরকে এই মগজের কারফিউটা ভাঙতে হবে, তাদেরকে অধিক পড়তে হবে। একজন সিনিয়র আইনজীবী কিভাবে ওনার মামলাটা উনি পরিচালনা করছেন, মামলার বিশেষ করে ট্রায়াল যে স্টেজটা উনি কিভাবে সেটি সম্পন্ন করছেন, এটির জন্য কি পরিমাণ পরিশ্রম উনি করছেন, কতটা রাত একজন সিনিয়র আইনজীবী যে না ঘুমিয়ে কাটাচ্ছেন, কত বইয়ের পর বই উনি বারবার পড়ছেন, এই বিষয়গুলো একটু খেয়াল করে একটু পড়াশোনা করলে বোধহয় ওনাদের যে প্রতিবন্ধকতা সেখান থেকে উঠে আসতে পারবেন বলে আমরা আশা করছি। আজকে যিনি অতিথি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, যারা নবীন আইনজীবী রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ, এবং আমিও বলবো যে সততা নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন করবেন এবং অবশ্যই পেশাগত যে সদাচরণ সেটা অবশ্যই তারা মেনটেন করবেন। এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের বর্তমান যারা বিচারক মহোদয় রয়েছেন তারা নবীন আইনজীবীদের অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন, তাদের কথা শুনেন। সুতরাং আপনারা যখন কোনো মামলা পরিচালনা করার জন্য কোর্টে হাজির হবেন অবশ্যই প্রস্তুতি নিয়ে যাবেন। আপনাদের অবশ্যই বিজ্ঞ বিচারক মহোদয় যারা আছেন তারা আপনাদের কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সেই ব্যাপারে আমরা আশাবাদী। আমরা নিজেরও এখনো পর্যন্ত জুনিয়রই রয়েছে, তো আমরাও সেটা নিয়ে অত্যন্ত আশাবাদী যে যদি আমরা সততার সাথে দায়িত্ব পালন করি অবশ্যই আমরা ভালো করতে পারবো। আর সর্বশেষ যেটা আমরা প্রশ্ন করবো বলেছিলাম সেটি হচ্ছে, আমাদের কক্সবাজার সারা বাংলাদেশের কাছে আলোচিত একটি জেলা। সাধারণ বাসিন্দাদের বাইরে কক্সবাজারে রয়েছে প্রায় 20 লক্ষ রোহিঙ্গা, যে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্পর্শকাতর। এই পর্যায়ে সারা বাংলাদেশে যে আইনজীবী সমিতিগুলো রয়েছে তাদের মধ্যে কক্সবাজার আইনজীবী সমিতিকে রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন খাতে পদক্ষেপ উন্নয়ন করা জরুরি বা সমৃদ্ধ করার জন্য আপনার দৃষ্টিতে এমন যেকোনো একটি খাত যেটা সমৃদ্ধ করার জন্য পরিবর্তন আনা জরুরি বা দরকার আমাদের বাড়ির জন্য, এরকম একটা সাজেস্ট করে যেটা আমাদের জন্য খুবই দরকার। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বয়স কিন্তু 124 বছর চলছে, এখন 124 বছর চলমান। তো এবার ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস। এখান থেকে মহান স্বাধীনতা যুদ্ধের কিন্তু অনেক মুক্তিযুদ্ধের সংগঠক থেকে শুরু করে এখানকার অনেক প্রথিতযশা আইনজীবী শহীদ হয়েছেন, সেই ইতিহাসটাও কিন্তু আমাদের রয়েছে। অর্থাৎ আমরা একটা গৌরবময় বারের চেয়ারে আজকে বসতে সক্ষম হয়েছি। তো এই বারকে সমৃদ্ধ করতে গেলে আমরা বলবো যে প্রথমত লাইব্রেরিটাকে একটু আরেকটু উন্নত করতে হবে, যেটা আমরা চট্টগ্রামে দেখেছি, খুব সুন্দর লাইব্রেরি। আমাদেরও লাইব্রেরি আছে, বইয়েরও যথেষ্ট আছে, কিন্তু আরেকটু উন্নত পড়তে পারার পরিবেশটা নিয়ে আসা, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে, নবীন আইনজীবী হিসেবে যারা জয়েন করবেন, আমার একটা ব্যক্তিগত অভিমত হচ্ছে এরকম, যদি তাদেরকে 6 মাস অন্তর অন্তর বিভিন্ন বিষয়ের উপরে মোটামুটি কর্মশালা কেন্দ্রিক বা একটা ট্রেনিং এর মতো গোল টেবিল বৈঠক এরকম কিছু করলে আমার মনে হয় আমাদের বারের যে পিছিয়ে পড়া যে ইতিহাসটা আমরা ভুলতে বসেছি, এটি হয়তো উঠে আসবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ। আজকে উনি অত্যন্ত ব্যস্ত, আমি জানি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে তিনি নিয়মিতভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন, আইন পেশায় রত আছেন, এবং আজকে আমাদের আইনজীবীর সাথে আলাপনে তিনি মতামত দেওয়ার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার পক্ষ থেকে আজকের অতিথির জন্য ছোট্ট একটি উপহার, এবং
আগামীতে আইনজীবীর সাথে আলাপন পর্বে আমরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আমরা আইনি মতামত নিব। বিচার প্রার্থীদের প্রশ্ন, আইনজীবী সমিতিকে সমৃদ্ধ করার বিষয়ে প্রশ্ন কিংবা সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলোচনা করবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আইনজীবীর সাথে আলাপনের পরের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ।